পারবেন ইউনূসকে তুলে আনতে মোদি? চোকাতে হতে পারে। আমাদের বর্ডারগুলোতে সন্ত্রাসবাদীরা ঢুকছে, তারা অস্ত্র সহ ধরা পড়ছে, তাহলে আমরা কেন ব্যবস্থা নেব না? আর এই যে মূল যে মাথা, সেই মাথা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন ইউনূস তো তার নিজের কাজ করে দিয়েছে, করে দিয়ে দেশকে অস্থির করে ভেঙে চুরে শেষ করে দিয়েছে। ভেঙে চুরে শেষ করে দেওয়ার পর এখন উনি পাকিস্তানের সঙ্গে দোস্তি করছেন। আচ্ছা, আপনি যদি F-16 বিমান কেনেন, তাহলে কার কাছ থেকে কিনবেন? আপনি আমেরিকায় যাবেন তো, আমেরিকা গিয়ে F-16 বিমান আপনি কিনবেন। আপনি পাকিস্তান থেকে কোথা দিয়ে বিমান কিনছেন? আপনাদের যে বিমান বাহিনী অ্যাডমিরাল, এই বিমান বাহিনী যিনি প্রধান, অ্যাডমিরাল নৌবাহিনীর বিমান বাহিনীর প্রধান, তিনি চলে গিয়েছেন পাকিস্তান 4 থেকে 9 অব্দি বা 10 অব্দি তার বোধহয় পাকিস্তান ভিজিট। তা সেখানে উনি বলেছেন যে আমরা F-16 6খানা কিনব। পাকিস্তান F-16 পেল কোথায়? পেল আমেরিকা থেকে পেয়েছিল। আমরা যখন আক্রমণ করেছিলাম সেই সময় যেগুলো তুবড়ে মুবড়ে ভেঙে ছুটে গেছিল, যেগুলো সাইডে পড়ে, যেগুলো অকেজ হয়ে গেছিল, সেগুলোকে রং টং করে, মানে যন্ত্রপাতি চেঞ্জ ফেঞ্জ করে এবার সেগুলোকে বাংলাদেশের ঘাড়ে গোছানোর চেষ্টা করছে। আর এমন মূর্খ বাংলাদেশ সরকার, এই সরকার প্রধান ইউনূস, সেগুলো কেনার জন্য আবার ওখানে লোক পাঠিয়েছেন। অন্য স্বার্থও থাকতে পারে, আমি তো বলতে পারবো না, অন্য স্বার্থও নিশ্চয়ই রয়েছে। আর মার তো খাবে, এটা তো পরিষ্কার বুঝতে পারছে, মার একটা হবে। এখন সেই মারটা কতটা হতে পারে এবং কি ব্যাপারে কি খবরাখবর পাকিস্তানের কাছে আছে, সেই সব খবর টবর উনি সম্ভবত নিতে গেছেন। তা এখন ইউনূসের যা অবস্থা, ইউনূস, আমি বলেছিলাম আপনাকে, খুব ভয়ে ভয়ে আছে। যমুনা একে বলছে থাকতে, ওকে বলছে থাকতে। গতকাল পরশু থেকে উনি যমুনায় থাকছেন না। উনি থাকছেন কোথায়? উনি থাকছেন যেখানে আপনার দূতাবাসগুলো রয়েছে, সেই দূতাবাসগুলো যে অঞ্চলে, সেইখানে একটা সুরক্ষিত ভবনে তিনি রাত্রি যাপন করছেন। এবং গতকালকেও উনি ওখান থেকেই সমস্ত কাজকর্ম সেরেছেন, আজকেও উনি ওখান থেকেই কাজকর্ম সারবেন। তারপরে যমুনা আসবেন কিনা সেটা আমি জানি না। ফলে ভয় এবং আতঙ্ক ওনাকে কিন্তু ঘিরে ধরছে। ওনার কাছে নিশ্চয়ই খবর আছে যে ভারত একটা কঠিন অ্যাকশনের মধ্যে দিয়ে যাবে, কারণ নরেন্দ্র মোদী কিন্তু বলে দিয়েছেন যে অকল্পনীয় কিছু হবে। অকল্পনীয় রাস্তা কিন্তু দেখিয়ে দিয়েছেন একজন রাস্তা অকল্পনীয় কি হতে পারে দেখিয়ে দিয়েছেন, একদম সাকসেসফুলি নেভি সিল করে দেখিয়ে দিয়েছে। অকল্পনীয় আমরাও করতে পারি। শেখ হাসিনাকে যেমন তুলে আনতে পেরেছি, ইউনূসকেও তুলে আনতে পারবো। চাপ দিয়ে হোক, জোর খাটিয়ে হোক, আমরা ইউনূসকে তুলে আনতে পারবো, যদি আমরা মনে করি। ইউনূস হয়তো সেই ভয় পাচ্ছেন। আর যদি ভয় পেয়ে আপনি কোথায় লুকোবেন, কোন বাংকারে লুকোবেন? বাংকারে লুকোলে তো আপনার ওখানে তো ব্রহ্মস যাবে। আর যদি বাইরে থাকেন, সোজা চ্যাংদোলা করে নিয়ে চলে আসবে কমান্ডোরা। বাবা, আপনার এখানে আমাদের বিচার হবে, যেমন আমাদের ইউএপিএ তে আমাদের বিচার হয়, সেইভাবে বিচার হবে। কারণ আপনি ভারতবর্ষের ওপরে সন্ত্রাসবাদী আক্রমণের ছক করেছেন, আপনি হলেন মাস্টার মাইন্ড। তার কিন্তু ভিডিও ফুটেজ রয়েছে, আপনি যেটা ক্লিনটনের সভায় গিয়ে আপনি বলেছিলেন আপনারা মেটিকুলাসলি ডিজাইনের মাধ্যমে সরকার পরিবর্তন করে, যে সরকার যাকে যেভাবে ক্ষমতা নিয়েছেন, তারপর জিহাদি গোষ্ঠীকে জেল থেকে ছেড়ে দিয়েছেন, দেশকে অস্থির করে দিয়েছেন, সব জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছেন। এখন সমস্ত মারপিট দাঙ্গা হাঙ্গামা করে একেবারে অর্থনীতির 12টা বাজিয়ে দেশ রসাতলে করে দিয়েছেন। এটা একটা দেশের প্রতি অত্যন্ত অবিচার, দেশের মানুষের প্রতি অবিচার, দেশের প্রতি অবিচার, এবং পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর ওপরে এই ভীষণ রকম প্রভাব পড়ছে। ফলে আপনি বিচারের কাঠগড়ায় দাঁড়াবেন, হয়তো বাংলাদেশে দাঁড়াবেন অথবা ভারতে দাঁড়াবেন, কাঠগড়ায় তো আপনাকে দাঁড়াতেই হবে। এবার শুধু আপনি সময় গুনুন, পালিয়ে আপনি বাঁচতে পারবেন না। আমি বলেছি না, পালিয়ে ইউনূস আপনি বাঁচতে পারবেন না। এখন দেখার যে মোদি ওনাকে তুলে আনতে পারে কিনা, সেটাই আমার দেখার বিষয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। রিনিউ হচ্ছে না,
আপনাদের মনে আছে কয়েকদিন আগে আমাদের যে বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর, তিনি মাদ্রাস ইউনিভার্সিটিতে একটি বক্তৃতায় তিনি বলেছিলেন তার স্পিচে যে রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না। তারই সূত্র ধরে, সেটা হচ্ছে গভর্নমেন্টের বক্তব্য, উনি যেটা বলেছিলেন তারই সূত্র ধরে বাংলাদেশের যে প্রতিনিধি দল এসছে, আমাদের জলসম্পদ উন্নয়ন মন্ত্রকের প্রতিনিধিরা তাদেরকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, জল এবং ঘৃণা এবং রক্ত একসঙ্গে বইতে পারে না। ঘৃণাটা ওনারা আবার বাড়তি জুড়ে দিয়েছে, অর্থাৎ ঘৃণা, রক্ত, জল তিনটে একসঙ্গে বইতে পারে না। ফলে যে চুক্তি অনুযায়ী এতদিন ধরে বাংলাদেশ জল পাচ্ছিল পাকিস্তানের মতো, সেরকম চুক্তি রদ হতে চলেছে। ফেব্রুয়ারি মাসে এই চুক্তি আর নবায়ন হচ্ছে না। এটা হলো বাংলাদেশের প্রতি ভারতের প্রথম প্রত্যাঘাত। আমি যেটা বলেছিলাম, আগে আগে দেখিয়ে হতা হ্যায় ক্যা, এটা হলো গিয়ে তার প্রথম পদক্ষেপ। আচ্ছা, এই জলবন্টন চুক্তিতে 96 সালে যেটা হয়েছিল সেটাতে কি ছিল? সেটাতে ছিল যে রোজ ৭৬,০০০ কিউসেক মিনিমাম জল পাবে বাংলাদেশ। আর যখন শুখা মরশুম হবে, যখন জল থাকবে না, সেই সময় অন্তত যখন ৬০,০০০-এর নিচে নেমে যাবে, জলের স্তর যখন ৬০,০০০-এর নিচে নেমে যাবে, তখন আমরা ৩৭,০০০ কিউসেক জল বাংলাদেশকে নিয়মিতভাবে দিয়ে যাব। এই জলবন্টন চুক্তি যখন হলো, তখন আমাদের কলকাতার গঙ্গা কিন্তু শুকিয়ে গেল। আগে কলকাতার পোর্ট যেটা আছে, সেখানে আমরা ছোটবেলায় দেখেছি সেখানে জাহাজ ভিড়ত, বেশ বড় হওয়ার পরও আমরা দেখেছি অনেক জাহাজ আসতো। তারপরে যখন জলবন্টন চুক্তি যখন স্বাক্ষরিত হলো, তারপর নিজেদের ক্ষতি সয়ে গঙ্গা শুকিয়ে যাওয়া সত্ত্বেও আমরা কিন্তু সেই জল আমরা কিন্তু বাংলাদেশকে ভাগ করে দিয়েছিলাম আমাদের বন্ধু রাষ্ট্রকে, যা আমাদের ক্ষতি হোক, কিন্তু তারা জলটা অন্তত পেয়ে বাঁচুক, কারণ আমাদের আরো অনেক নদ নদী আছে, সেখান থেকে আমরা ব্যবস্থা করে নেব। বিকল্প ব্যবস্থা আমাদের করা আছে, এত বড় দেশ, তার বিভিন্ন প্রবাহ আছে, সেখান থেকে ব্যবস্থা হয়ে যাবে। ফলে আমরা আমাদের মতো করে চালিয়ে নিচ্ছিলাম। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে যা দেখা যাচ্ছে, বাংলাদেশের এই জেহাদি পানা কমছে না, বরং উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তার সঙ্গে বাড়ছে সন্ত্রাস। এবার সন্ত্রাসের একটা ঘটনা তো আপনারা সবাই জানেন, যে 11 জন ধরা পড়েছিল সীমান্তরক্ষী বাহিনীর হাতে, তারপর তাদের ত্রিপুরা STF এর হাতে তুলে দেওয়া হয়। সেখানে তাদের আচ্ছা মতো ইলাজ হচ্ছে। ইলাজ মানে আপনারা সেই ইলাজের কথা ভাবতেও পারবেন না, আর আমি ইউটিউবে বলতেও পারবো না। সেই ইলাজে তারা যা বলেছে, তারা বলছে আমরা 3টে জায়গায় বিস্ফোরণ করার চক্রান্ত নিয়ে এসেছিলাম। তাদের কাছে যে বিস্ফোরক এবং যে অস্ত্র পাওয়া গেছে, তারপরেতে ওই সমস্ত ট্রিটমেন্টের পর তাদের মুখ দিয়ে সমস্ত কথা বেরোচ্ছে। এরা কারা? এরা হচ্ছে ইমাম মোহাম্মদ খালিফা, এ একটা দল, আবার বড়ুয়ার একটা গোষ্ঠী রয়েছে, IMK রয়েছে, JMB রয়েছে, আল কায়দা ইন ইন্ডিয়া একটা রয়েছে, আচ্ছা আনসারুল্লাহ বাংলার টিম, ওমর খালেদ, আসাদ, এরা সমস্ত এর মধ্যে রয়েছে। এবং গতকাল আজকে ভোর রাতে, এই রাত 3টে 3:30 নাগাদ আবার অনুপ্রবেশ করতে গেছিল 9 জন। এই অনুপ্রবেশকারীদের তখন জঙ্গি, এরা অনুপ্রবেশকারীদের যখন করতে বলা হয়, ডাউন 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 সারেন্ডার ইয়োরসেলফ, ডাউন 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 সারেন্ডার ইয়োরসেলফ যখন করা হয় মাইকিংয়ে,
তখন তারা উল্টো দিকে গুলি চালাতে আরম্ভ করে। পাল্টা যখন এখান থেকে গুলি চলে, তখন এই 9 জন, তাদের মৃতদেহের ছবিও বার করেছে আমাদের মিডিয়া, কিন্তু এই ছবি তো আমরা দেখাতে পারবো না। কোনো মানে এই যে মানে শত্রুতার চেষ্টা, এটা কিন্তু অব্যাহত, এবং সন্ত্রাসবাদের চেষ্টা অব্যাহত। এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে, যে 11 জনকে ধরা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যে সমস্ত তথ্য জানা গিয়েছে, তাতে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর একটা অংশ এবং প্রাক্তন সেনাবাহিনীর একটা অংশ এর সঙ্গে জড়িত, এবং আপনাদের বিভিন্ন সমস্ত সন্ত্রাসবাদী সংগঠন, তারা 7 সিস্টার আক্রমণ করার জন্য তারা বিভিন্ন জায়গা দিয়ে ঢোকার চেষ্টা করছে। এখন আর ওই গ্রেপ্তার করার জন্য আপনার বারবার বলা সত্ত্বেও যদি না হয় পালিয়ে গেল ও করলে হবে না। এখন কারফিউ ঘোষণা করা হয়েছে, তা সত্ত্বেও তুমি যদি যাও সকাল 6টার মধ্যে, সন্ধ্যে 6টা থেকে ভোর 6টা পর্যন্ত, এই সময়টার মধ্যে ওই সমস্ত এলাকায় যদি তুমি ঘোরাফেরা করো, তাহলে পরে দেখা মাত্র গুলির আদেশ রয়েছে। তারপরে এরা সীমান্ত পেরিয়ে ঢুকছে, হাতে অস্ত্র প্লাস এরা গুলি চালাচ্ছে। এই ব্যাপারে যখন এই 11 জন ধরা পড়ে এবং তারা যখন বয়ান দেয়, তারা স্বাক্ষর করে দেয়, সেই বয়ান লিপিবদ্ধ করে, যারা জীবিত যায় ধরা হয়েছিল, সেই বয়ান লিপিবদ্ধ করে একটা নোটশিট বানিয়ে একটা ডোসিয়ার করে বাংলাদেশের কাছে জবাবদিহি চাওয়া হয়েছিল। বাংলাদেশকে জবাবদিহি চাওয়া হয়েছে আপনার 2 তারিখে এদেরকে ধরা পড়েছে, 5 তারিখ জবাবদিহি করতে বলা হয়েছিল, 5 তারিখ এই মাসের, মানে গতকালকে। কিন্তু গতকাল পেরিয়ে গিয়েছে, কোনো সাড়াশব্দ নেই। আজকে একটু আগে পর্যন্ত খবর নিয়েছি আমি, এখনো পর্যন্ত বাংলাদেশের তরফ থেকে কিছু জানানো হয়নি, কোন রকম প্রত্যুত্তর দেওয়া হয়নি। কারণ প্রত্যুত্তর দেবে কি? যিনি প্রত্যুত্তর দেবেন তিনিই তো আসলে এই সমস্ত মানে কাণ্ডারি, তিনি প্রত্যুত্তর দেবেন কি? আর যখনই আমাদের পররাষ্ট্র উপদেষ্টাকে জিজ্ঞেস করা হয়, তখন উনি বলছেন যে আমি কি করব, আমি কি এই সমস্ত ব্যাপারে আমি কি পাঠিয়েছিলাম, আমি কি উত্তর দেবো? আমি উত্তর দেওয়ার জায়গায় নেই, ফলে তিনি হাত পা তুলে দিয়েছেন। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস সামগ্রিক দেশে বিভিন্ন পৃথিবী যে যা ঘটছে, তাতে মোহাম্মদ ইউনূস প্রচন্ড ঘাবড়ে গেছেন। তিনি ঘাবড়ে গিয়ে এখন তিনি একা যমুনায় রাত কাটাতে চাইছেন না। তিনি ক্যান্টনমেন্টে যাচ্ছেন না, যমুনায় রাত কাটাচ্ছেন, কিন্তু একা থাকতে চাইছেন না। তিনি কাকে কাকে অনুরোধ করছে শুনুন। তিনি অনুরোধ করছেন খলিলুর রহমান, নজরুল ইসলাম, নজরুল, আসিফ নজরুল, এবং আরেকজন শুভ না কে আছেন, হ্যাঁ, তাদেরকে। তিনি খলিলকে বিশেষ করে বলেছেন, আপনি তো মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক, ফলে আপনার গায়ে তো হাত পড়বে না, আপনি দয়া করে আমার এখানে থেকে যান। কিন্তু কেউ ভরসা করে ডক্টর ইউনূসের পাশে থাকছেন না। ওনাকে একাকী ভয়ে ভয়ে রাত কাটাতে হচ্ছে। কখন কে তুলে নিয়ে যায়, কখন কে যমুনায় ঢুকে পড়ে, দিনকাল তো ভালো নয় ডক্টর ইউনূস। আপনার আশঙ্কা সত্যি হলেও হয়তো হতে পারে, আমি তো আর বলতে পারবো না। ভারতবর্ষ কি প্ল্যান করছে? দুপুরে যে ভিডিওটি আমি ছেড়েছি সেখানে দেখাই যাচ্ছে যে ইন্ডিয়া, রাশিয়া, চায়না একসঙ্গে রিগ গঠন করেছে, কাজকর্ম শুরু করবে। পাকিস্তান আর বাংলাদেশ তো ভারতের ভাগে পড়েছে। সে ভাগের গঙ্গা এখন মা পায়, ভাগের গঙ্গা তো জলই পাচ্ছে না, মা পাবে কি করে? জলই পাচ্ছে না ভাগের গঙ্গা। তো এখন দেখুন ডক্টর ইউনূস, আপনি কি করে প্রাণে বাঁচবেন টাচবেন দেখুন। জলবন্টন চুক্তি করেছিলেন, তাহলে এখন করবেন না কেন? এক তো হলো পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে ঘৃণা, রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না। আর একটা কথা বলা হয়েছে, আমরা যখন চুক্তি করেছিলাম তখন একটা সভ্য জাতি ছিল বাংলাদেশ। এই বাংলাদেশকে আমরা চিনি না। এই বাংলাদেশ যেটা করছে সেটা হচ্ছে অসভ্য জাতিদের মতো ব্যবহার করছে। সে অসভ্য জাতিদের ভারতবর্ষ এদেরকে মেনে নেয় না, মেনে নেবেও না,
যতদিন এরা থাকবে ততদিন এই জলবন্টন চুক্তি স্থগিত থাকবে। নতুন করে যদি সরকার আসে এবং দেশ যদি শান্ত হয়, ভারত যদি সন্তুষ্ট হয়, যদি ভারত সন্তুষ্ট হয়, তাহলে পরে এই চুক্তি আবার নতুন করে করা হতে পারে বলে তারা সাফ জানিয়ে দিয়েছেন এবং বলে দিয়েছেন আপনারা এখানে কালক্ষেপ না করে দেশে ফিরে যান। আমি চাই আপনার দেশ আবার নতুন করে গড়ে উঠুক, নতুন সূর্যোদয় হোক, আবার নতুন করে বাংলাদেশ তার সুখ শান্তি ফিরে পাক। আরআইসি গঠনের প্রক্রিয়া শুরু হয়ে গেল। গতকাল নরেন্দ্র মোদী, শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন তিনজনের মধ্যে সিকিউরড লাইনে কথা হয়েছে। এখন বাইরে ওনারা মিট করছেন না, কারণ সার্বিক বিশ্বের পরিস্থিতি ট্রাম্প যা করে দিয়েছেন তাতে সারা বিশ্ব কিন্তু আতঙ্কিত। এখন এই সাউথ ইস্ট এশিয়ার ওপরে কিন্তু আমেরিকার নজর আছে। আমেরিকার যে নজর যে আছে সেখানে সাউথ ইস্ট এশিয়ায় কিন্তু দীর্ঘদিন ধরেই ভাবছেন যে এখানে একটা খ্রিস্টান রাষ্ট্র করবেন এবং বাংলাদেশের ওপরেতে একটা দখলদারি করবেন। এখন ট্রাম্প ভেনেজুয়েলা নিয়ে ব্যস্ত। ভেনেজুয়েলাতে এখন লাখো লাখো যে সমস্ত জিহাদি ছিল তারা সব বেরিয়ে পড়েছে, একেবারে আবার ওখানে একটা সিরিয়া মতো একটা তৈরি হয়ে যাবে। তো ভালো হয়েছে, নিজের ব্যাকইয়ার্ডে যদি একটা এরকম গন্ডগোল হয় তাহলে কেমন লাগে, এটাও আমেরিকার একবার দেখার দরকার ছিল। তো এখন প্ল্যান যেটা হচ্ছে, আমি প্রথমে বলি সিকিউর লাইনটা কি। অনেককেই আমি জিজ্ঞেস করেছি সিকিউর লাইন কি, আমি তার ব্যাখ্যাটা পাইনি। গতকালকে আমি এক মিলিটারি ইন্টেলিজেন্সের এক বন্ধুকে ফোন করেছিলাম, সে রিটায়ার করে গেছে। তিনি আমায় বললেন যে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে, নির্দিষ্ট টিউনে তিনটে দেশকে বলে দেওয়া হয় এই সময়তে আমরা এই ফ্রিকোয়েন্সিতে এই টিউনে কথা বলবো, যেটা কেউ ধরতে পারবে না। সেটাই হলো সিকিউরড লাইন। যে লাইনে কথা বললে বা ভিডিও কনফারেন্স করলে অন্য কোনো দেশ, কোনো এজেন্সি কেউ জানতে পারবে না, সেটাই হচ্ছে সিকিউরড লাইন। এই সিকিউরড লাইনেই কথাবার্তা হয়েছে। এখন প্ল্যান যেটা হচ্ছে, আরআইসি যেটা থমকে ছিল, যেটা নিয়ে চীন একটুখানি আতান্তরে ছিল যে করবো কি করবো না, করবো কি করবো না। এখন চীনের যে অবস্থা, চীন জানে যে একমাত্র আমাকে চাপার জন্য ট্রাম্প কিন্তু উঠে পড়ে লেগেছেন। আমেরিকা দীর্ঘদিন ধরেই চাপার চেষ্টা করছে, কিন্তু মাঝে ট্রাম্পের এই ট্যারিফ নীতি, এটা ভারতকে চীনের কাছাকাছি পৌঁছে দিয়েছে, রাশিয়ার কাছাকাছি পৌঁছে দিয়েছে। একটা আরআইসির একটা গঠনের প্রক্রিয়া চলছে। এর মধ্যে ট্রাম্প একটা বক্তব্য দিয়েছেন যে মোদি খুব ভালো মানুষ, কিন্তু আমাকে আরেকটু খুশি করতে পারতেন। জমিদার মানুষ, তাকে নবাবদের তো খুশি করতে হবে, জমিদার নবাব যারা আছে উঁচু তলায়, খুশি করতে গেলে কি করতে হবে, আমার কৃষকদের বাঁধতে হবে, আমরা দুগ্ধজাত যে সমস্ত শিল্পের সঙ্গে যারা জড়িত তাদেরকে মারতে হবে। ভারত সেটা কোনোদিনও করবে না, আটকে রয়েছে তো ওই জায়গায়। ফলে খুশি আর ট্রাম্প বাবুকে করা যাবে না, সেটা ট্রাম্প বাবু বুঝে গিয়েছেন। আর এই তিনটে দেশ বুঝে গিয়েছে যে আমরা যদি একত্র না হই, যদি একলা একলা লড়ি, তাহলে পরে কিন্তু আমেরিকা আমাদের কিন্তু লম্বা যুদ্ধে ফাঁসিয়ে দেবে। এখন এক্ষেত্রে ভেনেজুয়েলার ঘটনার পর এখন দুটো জিনিস স্থাপিত হয়ে গেছে। একটা হচ্ছে জিসকা লাঠি উস্কা ভ্যাঁস, অর্থাৎ যার লাঠির জোর বেশি সে তার শাসন করবে, ভ্যাঁস তারি মানে মহিষ তারি, ওই জন্য বলে জিসকা লাঠি উস্কা ভ্যাঁস। আর মার্কো রুবিও কালকে বলে দিয়েছেন ওই ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল আমরা মানি না, তাহলে ওটা রেখে লাভ কি?
অ্যান্তনিও গুতেরেসকে পয়সা দিয়ে মাসে মাসে রেখে লাভ কি? ভারত তো কোনোদিনই পাত্তা দেয় না ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল। কিন্তু সব থেকে বড় ব্যাপার যেটা উনি স্থাপন করে দিলেন একটা ইতিহাস, যে আমার ওপরে যদি কেউ চড়াও হয় বা আমায় যদি কেউ খোঁচা মারে, কেউ বিরক্ত করে, বা আমার যদি দেশ বিপন্ন হয়, তাহলে পরে এসে আমি অন্যের দেশ দখল করতে পারি। এবং উনি বলেছেন আমি ভেনেজুয়েলা দখল করেছি, ভেনেজুয়েলা আমি শাসন করব, এর মধ্যে কোনো অন্যায় নেই। ট্রাম্প তার নিজের জায়গা থেকে ট্রাম্প ঠিক আছেন। এখন এই যে নতুন ভারতবর্ষ এবং নতুন চীন, নতুন রাশিয়া এই যে শিক্ষাটা পেল, এতে কি হলো? রাস্তাটা পরিষ্কার হয়ে গেল। আমাদের সামনে আর কেউ কথা বলতে পারবে না যে তোমরা কেন, বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়ন, তোমরা কি করে অন্যের দেশ দখল করো, অন্যের দেশ থেকে লোক তুলে আনো, জিহাদি তুলে আনো। আমার জোর আছে, আমার লাঠির জোর আছে, আমি করতেই পারি। ভারতবর্ষের লাঠির জোর আছে, চীনের লাঠির জোর আছে, রাশিয়ার লাঠির জোর আছে, যা করার করবে। যতটা যা করার এই লাঠির জোরে করে নেবে। এইবার যে প্ল্যানটা হলো সেটা হচ্ছে 3টে RIC গঠন হবে। RIC গঠন হওয়ার সঙ্গে সঙ্গে চীন তাইওয়ানকে আক্রমণ করবে, রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করবে, এবং ভারত পাকিস্তান এবং বাংলাদেশ আক্রমণ করবে। তাহলে চারদিকে একটা দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে একটা অশান্তি তৈরি হয়ে যাবে। এবার আমেরিকা কোন দিকে যাবে? প্রশ্ন হলো, আমেরিকা তাইওয়ানকে কিছুটা সাহায্য করলেও করতে পারে, কিন্তু কতটা করবে সে নিয়েও সন্দেহ আছে। কারণ তাকে পুরো এই অঞ্চলটা পেরিয়ে যেতে হবে। আর এই অঞ্চলে 3টে মহাদেশ, মহাশক্তিধর দেশ যদি নিজেদের মধ্যে যুদ্ধে জড়িয়ে পড়ে, মানে অন্যের বিরুদ্ধে নিজেরা যুদ্ধের মধ্যে যদি থাকে, তাহলে পরে আমেরিকা কতটা সুরক্ষিত থাকবে আকাশপথ পেরিয়ে? আকাশপথ তো লম্বা, ওই যে বিমান তো এই তো ফাইটার প্লেন তো আসবে না, তাকে সমস্ত ফ্লিট নিয়ে আসতে হবে। এবং 3টে দেশ যদি ফ্লিট গুলোকে নিজেদের এগিয়ে দেয়, তাহলে একক রাশিয়ার আমেরিকার পক্ষে এই 3টে দেশের সঙ্গে লড়া কিন্তু একেবারেই অসম্ভব। পৃথিবীর যত বড় শক্তি হোক না কেন, 3টে শক্তিধর দেশ যদি একসঙ্গে হয়ে যায়, তার বিরুদ্ধে লড়া কিন্তু একেবারে অসম্ভব। ফলে এই সিকিউর লাইনে যে কথা হয়েছে, RIC গঠনের ব্যাপারটা ত্বরান্বিত হচ্ছে, এবং খুব শীঘ্রই দেখবেন RICর একটা ঘোষণা হয়ে যাচ্ছে যে ভারত, রাশিয়া, চীন, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, RICটা গঠন হয়ে গেল। এবার RIC গঠন হওয়ার পর তারপরেতে খেলা দেখবেন। চারদিকে না একদম যুদ্ধের দামামা বেড়ে যাবে। একেবারে আমাদের যত প্রতিবেশী আছে, ট্রাম্পের ভয়ে যেমন ইউরোপিয়ান ইউনিয়ন যেমন চুপ করে বসে আছে, আমাদের প্রতিবেশী যত আছে ততগুলো প্রতিবেশী সব একদম দেখবেন দমে যাবে। এখন এছাড়া উপায় নেই, কারণ ট্রাম্প পথ দেখিয়ে দিয়েছেন। ট্রাম্প যা করেছেন ঠিক করেছেন। হুগো স্যাভেজ থেকে আরম্ভ করে এই আমাদের নিকোলা মাদুরো, তিনি যা যা করে গেছেন, ইতিহাস ঘাটলেই বুঝতে পারবে সমাজতন্ত্রের নামে উনি কি কি করেছেন, সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার নামে। আর চায়না ওখানে দখল করে পুরো তেল, যে পয়সা ধার দিয়েছিল চায়নার পয়সা ফেরত দিতে পারেনি। চায়না ওই সমস্ত তেলের খনিগুলো দখল করে 90% তেল চায়না নিয়ে চলে যাচ্ছিল। আমার দেশের পাশে আমার খাচ্ছে, আমার পড়ছে, তাহলে পরে যদি বাংলাদেশ যদি আমার থেকে সমস্ত কিছু নিয়ে আমার পেছনে অঙ্গলিবাজি করে, তাহলে পরে তো আমার সুরক্ষা যদি থ্রেটেন হয়, কিভাবে থ্রেটেন হচ্ছে সেটা আমি সন্ধ্যেবেলাতে বলবো, কতটা থ্রেটেন হচ্ছে এবং গঙ্গা পানি চুক্তি কতটা হবে কতটা হবে না সে নিয়ে আমি সন্ধ্যাবেলার ভিডিওতে আপনাদেরকে বলবো। অবস্থা কিন্তু চারদিকে খুব খারাপ, খুব সঙ্গীন অবস্থা। আমি বলেছিলাম 2026 খুব খারাপ যাবে, শুরু থেকেই 26 খারাপ আরম্ভ হয়ে গেল।
এবার সবাই দেখতে থাকুন যে আমাদের ট্রাম্পবাবুর এই খেলায় উজ্জীবিত হয়ে বাকি দেশগুলো, বিশেষ করে সাউথ ইস্ট এশিয়ায় কি কি ঘটনা ঘটতে পারে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,